আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস পার্ট 2। আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে পার্ট 1, যেখানে আমরা বাংলা এবং মহারাষ্ট্র এই পোর্শনটা কভার করেছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়া, বিহার, পাঞ্জাব এই সেগমেন্ট আর আউটসাইড ইন্ডিয়া। আচ্ছা, নর্থ ইন্ডিয়া, পাঞ্জাব, বিহার, তো এখানটায় আবার আমরা শুরু করছি সেই জিরো থেকে। আমরা নোটটাকে কিভাবে সাজিয়েছিলাম? আমরা নোটটাকে সাজিয়েছি তিনটে সেগমেন্টে। সেটা হচ্ছে মহারাষ্ট্র আলাদা করে, বাংলা আলাদা করে, আর পাঞ্জাব, বিহার, নর্থ ইন্ডিয়া আলাদা করে, আর আউটসাইড ইন্ডিয়া আলাদা করে। তাতে করে সবটাই গোড়া থেকে শুরু হবে। যেমন আমরা এর আগে দেখেছিলাম 1902-এ আমার যে একটা বাংলায় গুপ্ত সমিতি তৈরি হয়েছিল না, দেখো 1902-এ দেখো অনুশীলন সমিতি। তো সেরকমভাবে এখানেও আবার 1904 থেকে শুরু হচ্ছে। তাহলে 1904-এ সাহারানপুর সিক্রেট সোসাইটি পাঞ্জাবে তৈরি হয়। কে? জে এম চট্টোপাধ্যায়। এটাও পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল যে জে এম চট্টোপাধ্যায় পাঞ্জাবে সাহারানপুর গুপ্ত সোসাইটি তৈরি করেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি তোমার দিল্লি কনস্পিরেসি, বা এর আরেকটা নাম আছে দিল্লি লাহোর কনস্পিরেসি। দিল্লি লাহোর কনস্পিরেসি, মানে দিল্লি কনস্পিরেসি বললেও হবে, দিল্লি লাহোর কনস্পিরেসি বললেও হবে। ঠিক আছে, বেসিক্যালি দেখো এখানে মেইন ভূমিকা কে পালন করেছিল? রাসবিহারী বোস। রাসবিহারী বোস মেইন ভূমিকা পালন করেন। তো দেখো রাসবিহারী বোস এবং শচীন্দ্রনাথ সান্যাল এই দুজনের প্রচেষ্টায় এই নর্দার্ন ইন্ডিয়াতে একটা মানে রেভলিউশন তৈরি হয়। আচ্ছা, এই রাসবিহারী বোস এবং শচীন্দ্রনাথ সান্যাল এনরা কিভাবে এই নর্থ ইন্ডিয়াতে একটা রেভলিউশন তৈরি করেছে তার একটা ইমেজের মতো একটা জিনিস তোমাদের আমি একটু করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফাঁকা জায়গা এখানেই হয়ে যাবে। চলো লেখো প্রথমত রাসবিহারী বোস। রাসবিহারী রাসবিহারী বোস, ঠিক আছে, রাসবিহারী বোস। আর এনার সঙ্গে যুক্ত হলো কে? শচীন্দ্রনাথ সান্যাল। শচীন্দ্রনাথ সান্যাল। তাহলে রাসবিহারী বোস এবং শচীন্দ্রনাথ সান্যাল এই দুজন, এনাদের প্রচেষ্টায় কাকে উদ্বুদ্ধ করা হলো? বসন্ত বিশ্বাসকে। BASANTA, বসন্ত বিশ্বাস। তাহলে বসন্ত বিশ্বাসকে উদ্বুদ্ধ করা হলো। আর এই বসন্ত বিশ্বাস কি করলেন? হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করলেন, হার্ডিঞ্জের ওপরে বম ছুড়লেন। ঠিক আছে, তো এনাদের প্রচেষ্টায় আলটিমেটলি বসন্ত বিশ্বাস যে বোমাটা ছাড়লেন তার এগেইনস্টে যে কনস্পিরেসি হলো তার নাম দিল্লি কনস্পিরেসি। দিল্লি কনস্পিরেসি। তাহলে একে আমরা কি বলছি? দিল্লি কনস্পিরেসি। কত সাল? 1912-তে। দেখো একটা ইমেজ তৈরি করছি, এটা আমরা ডিটেলে পড়বো ওখানে। ঠিক আছে, এটা হচ্ছে রাসবিহারী বসুর প্রচেষ্টায় প্রথম আন্দোলন। এরপরে রাসবিহারী বসু কি করলো? রাসবিহারী বসু এই তোমার একটা বলতে পারো একটা ডেট ঠিক করলো 1915-র 21 ফেব্রুয়ারি। এই দিন একটা মাস মুভমেন্টের পরিকল্পনা করলো, মাস মুভমেন্ট। তাহলে রাসবিহারী বোস কি করলো? একটা মাস মুভমেন্টের পরিকল্পনা করলো 21 ফেব্রুয়ারি। কিন্তু কৃপাল সিং নামক একজন বিশ্বাসঘাতক ছিলেন, যে ইংরেজদের এই ডেটটা বলে দেয় যে এই দিন আমরা কিন্তু একটা গণ আন্দোলনের প্রচেষ্টা করছি, মানে রাসবিহারী বসুর পরিকল্পনা। হয় তো ব্রিটিশে অ্যালার্ট হয়ে যায়। তাহলে কে বিশ্বাসঘাতক? লিখে রাখো কৃপাল সিং। কৃপাল সিং। তাহলে কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায় কি হলো ওরা জেনে যায়। সেই জন্য রাসবিহারী বসু এই ডেটটাকে চেঞ্জ করে নিয়ে আসে 18 তারিখ বা 20 তারিখের দিকে। সেটাও আবার কৃপাল সিং বলে দেয় যে না এবারও ডেট চেঞ্জ হয়ে গেছে। তো আলটিমেটলি এই জিনিসটা ফেল করে যায়। তো যেহেতু এই আন্দোলনটা তোমার দিল্লি এবং লাহোর এই জায়গাগুলোতে হচ্ছিল, তাই এর এগেনস্টে হয় লাহোর কনস্পিরেসি। লাহোর কনস্পিরেসি, দেখো একদম ছবির মতো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। লাহোর কনস্পিরেসি, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে রাসবিহারী বসু প্রথমত কি করলেন? শচীন্দ্রনাথ সান্যালের সহযোগিতায় বসন্ত বিশ্বাসকে উদ্বুদ্ধ করে হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করালেন। এবং যেহেতু হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করানো হলো, তাই তার এগেনস্ট হলো দিল্লি কনস্পিরেসি। কারণ হার্ডিঞ্জ তখন 1912-তে নতুন প্রতিষ্ঠিত ক্যাপিটালে যাচ্ছিলেন, সেই সময় বোমা নিক্ষেপ করেছেন। আর 1912-তে 1912-তে 12-র পরে 1915-তে
21শে ফেব্রুয়ারি তিনি মাস মুভমেন্ট আয়োজন করেন, কিন্তু কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায় আলটিমেটলি সেই খবরটা জেনে যায় এবং আলটিমেটলি উনি এই ডেটটাকে পেছানোর পরেও কোনো লাভ হয়নি, তো তার এগেইনস্টে হয় লাহোর কনস্পিরেসি। তাহলে এর মাস্টার মাইন্ড কে ছিলেন? রাসবিহারী বোস। রাসবিহারী বোস যখন ওনার এগেইনস্টে যখন লাহোর কনস্পিরেসি হলো, তখন রাসবিহারী বোস কী করলেন? PN ঠাকুর নাম নিয়ে পালিয়ে গেলেন। তাহলে রাসবিহারী বসুর গল্প কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে আসলেন কে তাহলে? শচীন্দ্রনাথ সান্যাল। তা লেখো শচীন্দ্রনাথ সান্যাল। দেখবে ছবিটা এঁকে রাখো, খুব সুবিধা হবে। শচীন্দ্রনাথ কি করলেন? শচীন্দ্রনাথ এবার একটা আন্দোলন তৈরি করবেন, তো এনার সঙ্গে যুক্ত হলো ABC। কে যুক্ত হলো? ABC। আচ্ছা, ABC মানে চন্দ্রশেখর আজাদ। A ফর আজাদ, সব নোটে লেখা রয়েছে। ABC মানে চন্দ্রশেখর আজাদ, CS আজাদ, চন্দ্রশেখর আজাদ। B ফর রামপ্রসাদ বিসমিল, BISMIL, রামপ্রসাদ, RAMPRASHAD, রামপ্রসাদ বিসমিল। আর C হচ্ছে যোগেশ চ্যাটার্জি, এটা হচ্ছে চ্যাটার্জি, তাই এটা আমি শর্ট ফর্ম দিয়েছি ABC, যোগেশ বাবু। তাহলে যোগেশ চ্যাটার্জি, চন্দ্রশেখর আজাদ আর রামপ্রসাদ বিসমিল, এই তিনজন শচীন্দ্রনাথ সান্যালের সঙ্গে যুক্ত হলো। এই ABC যুক্ত হয়ে যাওয়ার পরে এনাদের নিয়ে উনি একটা অর্গানাইজেশন তৈরি করলেন, তার নাম HRA, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, রিপাবলিক অ্যাসোসিয়েশন। তাহলে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এই অর্গানাইজেশনটা তৈরি করেন কোথায়? কানপুরে। ঠিক তৈরি করলো। আচ্ছা, HRA বাহিনী, এনার সঙ্গে এই HRA বাহিনীর সদস্য কে? রার, উইনরার একটা সফটওয়্যার আছে জানো? উইনরার সফটওয়্যার, যেটাতে আমরা কি করি? জিপ ফাইল খুলি। সেই রার যুক্ত হয় এবার জিপ ফাইল খোলার জন্য। চলো, এই আর হচ্ছে তোমার রোশনলাল, ROSHAN, রোশনলাল। A ফর আস্তাকুল্লা, ASTAQULLA। আর একটা আর হচ্ছে তোমার রাজেন্দ্রনাথ লাহিড়ী। এরা কোথায় আসলো? এরা জিপ ফাইল খুলতে এসে গেল। এরা কি করলো বলো তো? এরা কাকোরি কনস্পিরেসি কেস করলো। কাকোরি রেল কনস্পিরেসি মানে রেল ডাকাতি করলো। তাহলে ডাকাতি করবে মানে কি? জিপ ফাইল খুলে নেবে। তার মানে আলটিমেটলি কাকোরি রেল কনস্পিরেসি হলো কত সালে? 1925-এ। ঠিক আছে, তাই এদের এগেইনস্টে হলো কাকোরি কনস্পিরেসি কেস, KAKORI, কাকোরি কনস্পিরেসি কেস। তাহলে এদের এগেইনস্টে হলো। আচ্ছা, কাকোরি কনস্পিরেসি যে কেস, এই কেসে কি হয়ে যাবে? কাকোরি কনস্পিরেসি কেসে তোমার মোটামুটি 17 জনকে কি করা হয়েছে? 17 জনকে লং টার্ম ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, লং টার্ম ইমপ্রিজনমেন্ট। আর 4 জনকে হ্যাং করা হয়েছে, হ্যাংড। কে? এই রারকে হ্যাং করানো হয়ে গেছে। RAR, এর সঙ্গে যুক্ত হয়েছে B। তাহলে B কে? এই যে বিসমিল, তাহলে এই বিসমিল সহ এই 3 জনকে কি করলো? ফাঁসি দেওয়া হলো, মানে হ্যাং করানো হলো। তাহলে এখানে আমার নাম লেখাচ্ছি না, রার প্লাস B, এই দুজনকে কি করা হয়েছে? তোমার আলটিমেটলি ফাঁসিতে চড়ানো হয়েছে। তাহলে কাকোরি কনস্পিরেসি কেসের রেজাল্ট আমি বলে দিলাম। আচ্ছা, কাকোরি কনস্পিরেসি কেস এর পরে কি হলো? এই HRA বাহিনীর একটা ইনসিডেন্ট আমরা পেলাম। এই HRA বাহিনীর আর একটা ইনসিডেন্ট কি হচ্ছে দেখো। বেসিক্যালি এই HRA বাহিনী, ভগৎ সিং কি করেছে জানো? এই সময় ভগৎ সিং তোমার নাওজওয়ান, NAUJAWAN, নাওজওয়ান ভারত সভা। তাহলে নাওজওয়ান ভারত সভা এটা কে তৈরি করেন? ভগৎ সিং। কত সালে? 1926-এ নাওজওয়ান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং। তো এই ভগৎ সিংয়ের
ইন্ডিভিজুয়াল রিপাবলিকান বা ইন্ডিভিজুয়াল লড়াইটা এনাদের খুব ভালো লাগে, এই HRA বাহিনী। আর দেখতেই পাচ্ছ HRA বাহিনীর 4 জন অলরেডি হ্যাংড হয়ে গেছে, 17 জনকে লং টার্ম ইমপ্রিজনমেন্ট। তাহলে এরা চলবে কি করে? সেই জন্য ভগৎ সিং এর নাওজওয়ান যে অ্যাসোসিয়েশন, তার সঙ্গে এরা জুড়ে যায়। তাহলে HRA প্লাস কি হয়, HBS, মানে নাওজওয়ান ভারত সভা আর হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন জুড়ে এর নতুন নাম কে করেন? দেখো ভগৎ সিং এটা রাখলেও হবে না, ওটা রাখলেও হবে না, কারণ দুটো অর্গানাইজেশন যুক্ত হয়েছে, এর নাম হয়েছে HSRA তৈরি হয়। তো এই HSRA হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা রিপাবলিক অ্যাসোসিয়েশন। তাহলে এটা HSRA তৈরি হলো। দেখো এবার HSRA যে কর্মকাণ্ডগুলো করবে সেটা আমি তারপরে চলে যাচ্ছি। তাহলে আমি HSRA তার কর্মকাণ্ডটা এখানে লিখছি। দেখো একদম ছবির মতো হয়ে যাচ্ছে না পুরো জিনিসটা, আমরা ডিটেলে পড়বো না, এটা থেকেই হয়ে যাবে। দেখো HSRA কি করেছে, HSRA এর সদস্য দলে ভগৎ সিং এর যারা সাগরেদ তারাও এর মধ্যে ঢুকে গেছে। তাহলে এখানে মেইনলি তোমার 3 জনের নাম আমরা মেইনলি পড়বো। একটা হচ্ছে তোমার ভগৎ সিং, সুখদেব থাপার আর চন্দ্রশেখর আজাদ। বুঝতে পারছো? এর আগে বি মারা গেছে, ওখান থেকে ABCর মধ্যে এখন কে সিস্টেমে চলে আসলো? আজাদ চলে আসলো। তাহলে ভগৎ সিং আর সুখদেব কোথাকার লোক ছিল? নাওজওয়ান ভারত সভা, এখানকার 2 জন আর এখানকার 1 জন, এই 3 জন মিলে তোমার কি করেছে, তারা আলটিমেটলি এই বাহিনীর একটা দুটো ইনসিডেন্ট ঘটিয়েছে। মানে আর একজন কে আছে, আর একজনকে তুমি যদি করো তিনি হচ্ছেন সচিদানন্দ সান্যাল, মানে শচীন্দ্রনাথ সান্যাল, যিনি মেইন ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। মানে এই 4 জন মেইনলি এখন যা ঘটনায় 4 জন ঘটাবে এই সিস্টেমের, ঠিক আছে? তো এরা কি করেছে, এরা দুটো ইনসিডেন্ট ঘটিয়েছে, এই HSR এর দুটো ইনসিডেন্ট ঘটিয়েছে। একটা গ্রুপে চলে যাচ্ছে ভগৎ সিং রাজগুরু আর আজাদ, এই 3 জন একটা কাজ করেছে, ঠিক আছে? আর এদিকে ভগৎ সিং বটুকেশ্বর দত্তর সঙ্গে আরেকটা কাজ করেছে, বটুকেশ্বর দত্ত, BOTUKESHWAR, বটুকেশ্বর দত্ত, ঠিক আছে? তাহলে এই দুটো আলাদা আলাদা কাজ করেছে। তাহলে মেইনলি কে? ভগৎ সিং। এখানে তুমি ভগৎ সিং, রাজগুরু, সুখদেব থাপার যার নামও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এই 4 জন মিলেই আলটিমেটলি এই কাজটা করছে। এরা কি করেছে, এরা সন্ডার্সকে হত্যা করেছে। দেখো কিল্ড সন্ডার্স, মিস্টার সন্ডার্স, সন্ডার্সকে হত্যা করেছে, কিল সন্ডার্স, ঠিক আছে? আর এদিকে তার মানে দেখো এই গ্রুপের একটা পার্টি মানে একটা আন্দোলন হচ্ছে সন্ডার্সকে মারা, আর আরেকটা হচ্ছে কি, আলটিমেটলি ওরা ঢুকে গেছে তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে যেখানে আইন পাস হয়, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে দুটো আইন পাস হয়েছিল। একটা হচ্ছে পাবলিক সেফটি বিল, আর একটা তোমার ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বিল বা ইন্ডাস্ট্রিয়াল বিল, সব লেখা আছে, ঠিক আছে? জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল বিল এবং পাবলিক সেফটি বিল, এই দুটো আমরা পরে পড়বো, যে ডিটেলে আমরা পড়বো। পাবলিক সেফটি এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট নিয়ে কথা বলা হয়, এই দুটো এনাদের পছন্দ হয়নি, এই দুটো বিল। তাই ওনরা এই দুটো বিলের বিরোধিতা করার জন্য বটুকেশ্বর দত্তকে দিয়ে কি করেছে, এখানেও একটা বোম মেরেছে, তাহলে আলটিমেটলি এই সিস্টেমটার জন্য দায়ী কে? ভগৎ সিং। আর এই সিস্টেমটাও কিন্তু ভগৎ সিং কাকে দিয়ে বোম মারায়? এই আর মানে রাজগুরু। এই রাজগুরু, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে অ্যাকচুয়াল বোমটা থ্রো করে কে? রাজগুরু। তাহলে এই রাজগুরু আলটিমেটলি মিস্টার সন্ডার্সকে কি করে, ওর এগেনস্টে তোমার বোমটা ছাড়ে। তো এর আগে আমরা দেখলাম এদের এগেনস্টে কি কেস হয়েছিল, একটা লাহোর কনস্পিরেসি কেস। এইদিকে লাহোর কনস্পিরেসি, লাহোরে এই ঘটনাটা ঘটছে, তাই এখানে কি হবে, এই পুরো সিস্টেমের জন্য এদের এগেনস্টে হয়
লাহোর কনস্পিরেসি কেস 2, লাহোর কনস্পিরেসি কেস 2 এটাই হয়। তাহলে এই হচ্ছে তোমার পুরো ঘটনাটা। চলো আরেকবার আমরা রিক্যাপ করি। প্রথমত কি হলো, রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথ সান্যাল এই দুজন বসন্ত বিশ্বাসকে মোটামুটি অনুপ্রেরণা দিয়ে হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করলো। তার জন্য যেহেতু দিল্লিতে হয়েছিল তাই এর এগেনস্ট হয়েছিল দিল্লি কনস্পিরেসি কেস 1912। এছাড়া ওনাদের আর একটা ইনসিডেন্ট হচ্ছে, একটা মাস মুভমেন্টের আয়োজন করার চেষ্টা করে কিন্তু কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায় সেটা জানতে পেরে যায়, তো লাহোর কনস্পিরেসি শুরু হয়। তো তখন রাসবিহারী বসু পিএন ঠাকুর নাম নিয়ে পালিয়ে গেল। তাহলে সিস্টেম থেকে রাসবিহারী বসু এন্ড। এবার শচীন্দ্রনাথ সান্যাল কি করলেন, এবিসির সঙ্গে যুক্ত হলেন। আজাদ চ্যাটার্জি আর বিসমিল যুক্ত হয়ে তারা একটা বাহিনী তৈরি করলেন যার নাম HRA বাহিনী, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যারা রোশনলাল রারের সঙ্গে যুক্ত হয়ে রেল কনস্পিরেসি করবে। রার মানে রোশনলাল, আস্তাকুল্লা আর রাজেন্দ্রনাথ লাহিড়ী, তারা কি করলো, কাকুরি রেল কনস্পিরেসি। এবং তার জন্য এই রারকে ফাঁসি দেওয়া হলো আর বিসমিলকে ফাঁসি দেওয়া হলো। তাহলে পড়ে থাকছে কি আজাদ। এবার এই আজাদ এবং তোমার শচীন্দ্রনাথ সান্যাল এনরা তোমার ভগৎ সিং এর বানানো নওজওয়ান সবার সঙ্গে যুক্ত হয়ে আলটিমেটলি নতুন একটা নাম দিয়েছে, এর নাম HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। মানে এখানে পড়ে রয়েছে কে, আজাদ রয়েছে, শচীন্দ্রনাথ সান্যাল পড়ে রয়েছে, চ্যাটার্জি রয়েছে, এছাড়া এখানকার কিছু সদস্য রাজগুরু, সুখদেব থাপার এনরা যুক্ত হয়েছে। তেরা আলটিমেটলি কি করলো, সন্ডার্সকে হত্যা করলো, আর এদিকে তোমার বোমা নিক্ষেপ করলো, আর এদিকে কি করলো, ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট বিল এবং পাবলিক সেফটি বিলের এগেনস্টে বোমা নিক্ষেপ করেছে। তো এদের এগেনস্টে কি হয় আবার, লাহোর কনস্পিরেসি কেস 2। দেখবে এই যে ঘটনাটা ছবির মতো লিখে দিলাম, এই পুরো ঘটনাটা এখানে লেখা রয়েছে। দেখবে এখানে পড়তে ভালোই লাগবে না যদি তুমি ছবিটা মোটামুটি দেখে নিতে পারো। দেখো তাহলে দিল্লি কনস্পিরেসিকে দিল্লি লাহোর কনস্পিরেসি কেসও বলা হয়। কত সালে হয়েছিল, 1912-তে। কেন, তার আগের ইনসিডেন্টটা আরেকবার দেখে নাও। কেন হয়েছিল, কারণ বসন্ত বিশ্বাসকে অনুপ্রেরণা দিয়ে হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করানো হয়। তাহলে দেখো এই জায়গাটায় বসন্ত বিশ্বাস থ্রো বোম এগেনস্ট লর্ড হার্ডিঞ্জ হোয়েন এন্টারিং ইন্টু দ্য নিউ ক্যাপিটাল দিল্লি। দিল্লিতে এন্ট্রি নেওয়ার সময় থ্রো করেন। এই প্ল্যানটা কার ছিল, রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথ সান্যালের। দেখো সেই পয়েন্টটাই আমরা এখানে লিখেছি, রাসবিহারী বসু শচীন্দ্রনাথ সান্যালের পরিকল্পনায়। এবং এর জন্য যে কনস্পিরেসি কেসটা হয় তার নাম দিল্লি কনস্পিরেসি কেস, দিল্লি কনস্পিরেসি কেস, ঠিক আছে। আচ্ছা আর একটা পয়েন্ট লিখে রাখো, লেখো, ও এই ডেটটা লিখে রাখো, এটা একবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল। এই ডেটটা হচ্ছে 23 ডিসেম্বর। এই ঘটনাটা ঘটে 23 ডিসেম্বর, ঠিক আছে। আর এটাও একবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল। 1913 সালে রাসবিহারী বসুর আর একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে আর বোস মানে রাসবিহারী বোস ট্রাইড, রাসবিহারী বোস ট্রাইড টু অর্গানাইজ, রাসবিহারী বোস tried to organize a revolt, by ইন্ডিয়ান সিপাহী, মানে সিপাহীদের নিয়ে তিনি একটা বিদ্রোহ করতে চেয়েছিলেন, অ্যান্ড রেভলিউশনারিজ। মানে 1913 সালে তিনি ইন্ডিয়ান সিপাহীর সঙ্গে হাত মেলায় যে তোমাদের হাতে অস্ত্র রয়েছে, তোমরা যদি বিদ্রোহ করো তাহলে সেই বিদ্রোহটা অনেক বেশি পাওয়ারফুল হবে। এবং তারপরে কি 1915-তে কি হলো, দেখো 21শে ফেব্রুয়ারি উনি কি করলেন, দেখো রাসবিহারী বোস মাস মুভমেন্টের একটা আয়োজন করলেন। কোথায়, দিল্লিতে, দিল্লি এবং বারাণসী। কিন্তু সেটা ফেইল্ড হয়ে গেল কেন, কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায়, ঠিক আছে। দেখো এখানে একটু লিখে রাখো, রাসবিহারী লেখো, আর বোস অজ অ্যাসিস্টেড মানে সহযোগিতা পেয়েছিল বাই সান্যাল মানে শচীন্দ্রনাথ সান্যাল অ্যাট বারাণসী। তাহলে রাসবিহারী বসুকে শচীন্দ্রনাথ সান্যাল সাহায্য করেছিল বারাণসীতে, ঠিক আছে। তাহলে দুটো জায়গা, একটা হচ্ছে দিল্লি আর একটা বারাণসী। এই দুজন মোটামুটি রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথ সান্যালের প্রচেষ্টাই মাস মুভমেন্ট করবে বলে। কিন্তু যেহেতু কৃপাল সিং এই ঘটনাটা বলে দেয়, সেই জন্য কি হয়, সেই জন্য আলটিমেটলি লাহোর কনস্পিরেসিকে স্টার্ট হয়। আর এর ফলস্বরূপ রাসবিহারী বসু পিএন ঠাকুর নাম নিয়ে পালিয়ে যায়। লেখো, দিস টাইম আর বোস escaped to
escaped to Japan. This time Rajbihari Bose escaped to Japan by taking pseudonym P.N. ঠাকুর। P.N. ঠাকুর। তাহলে দেখো এই পোর্শনটা পুরো কমপ্লিট হয়ে গেল না আমার, এই লেফট সাইড। দেখো রাসবিহারী বোস, সচিন্দ্রনাথ সান্যাল, বসন্ত বিশ্বাস, হার্ডিন্স, দিল্লি কনস্পিরেসি। এগেইন আরেকটা আমরা দেখেছিলাম, যদি দেখি 1913 সিপাহীদের সঙ্গে যুক্ত হয়ে একটা বিদ্রোহ করার চেষ্টা করেছেন। 1915 21শে ফেব্রুয়ারি মাস মুভমেন্ট করার চেষ্টা করেন, কিন্তু সেটা ফেল হয়ে যাওয়ার জন্য কৃপাল সিং দায়ী ছিল এবং তার এগেইনস্ট হয় লাহোর কনস্পিরেসি এবং তিনি P.N. ঠাকুর নাম নিয়ে পালিয়ে যায়। তাহলে এই গল্পটা শেষ হয়ে গেল, রাসবিহারী বসুর গল্প এখানে এন্ড। এবার দেখো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। দেখো এই যে শচীন্দ্রনাথ সান্যাল BARC, তাহলে কি ABCর সঙ্গে যুক্ত হলো। দেখো রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ এবং যোগেশ চ্যাটার্জির সঙ্গে যুক্ত হলো কানপুরে, এবং তারা এইটার নাম দিল কি HRA, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তারা কি করেছিল, তারা কাকোরি রেল কনস্পিরেসি মেইনলি কন্ডাক্ট করেছিল। দেখো কাকোরি রেল কনস্পিরেসি কন্ডাক্টেড বাই বলছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। দে রবড অ্যাট কাকোরি রেল স্টেশন, দেখো উইথ দ্য লিডারশিপ অফ রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং রামপ্রসাদ বিসমিল। তাহলে এই রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং রামপ্রসাদ বিসমিলের প্রচেষ্টাই কিন্তু এই কাকোরি রেল কনস্পিরেসিটা হয়েছিল। আচ্ছা এবার এটা একটু দেখো তো কাকোরি, এটা বেসিক্যালি টাইম ফ্রেমটা একটু লিখে রাখো, মানে এক্স্যাক্ট ডেটটা লিখে রাখো, 9th of August। 9th of August কি হয়েছিল, এই কাকোরি রেল কনস্পিরেসিটা হয়েছিল। ও উপরে লিখো না, নিচে লেখো, কাকোরি তো নিচেই রয়েছে, তাহলে এটা 9th of August, 9 অগস্ট। ঠিক আছে, 1925-এ এই কাকোরি রেল কনস্পিরেসিটা হয়েছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাকোরি এবং লখনৌ এর মাঝের প্লেসটাই হয়েছিল, যেহেতু কাকোরির কাছাকাছি তাই এর নাম দেওয়া হয়েছে কাকোরি রেল কনস্পিরেসি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তাহলে কাকোরি রেল কনস্পিরেসি মানে এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এখানে কি ঘটনা ঘটেছে, তাহলে এদের এগেনস্টে হয়েছে কাকোরি রেল কনস্পিরেসি কেস 1925-এ। দেখো যারা এই কাকোরি রেল কনস্পিরেসি করেছিল তাদের এগেনস্টে হয়েছিল এবং এর জন্য 4 জনকে হ্যাং করানো হয়। কে ABC প্লাস তোমার RAR, তাহলে রামপ্রসাদ বিসমিল, রোশন লাল, রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং আস্তাকুল্লাহ, এনাদের 4 জনকে ফাঁসি দেওয়া হয় আর 17 জনকে লং টার্ম ইমপ্রিজনমেন্ট করানো হয়, তাই তো। তো লিখে রাখো এই আশফাকুল্লাহ সম্পর্কে লিখে রাখো, ASHFAQULLA, আশফাকুল্লাহ was the first martyr. Ashfaqullah was the first Muslim martyr. তাহলে মুসলিমদের মধ্যে ফার্স্ট মার্টার কে ছিলেন, তাহলে এই আশফাকুল্লাহ। 17 জনকে কি করা হলো, হ্যাং করানো হলো। এবার দেখো সিস্টেম মোটামুটি এদের এন্ড, এর কাছাকাছি সময় ভগৎ সিং শুরু করলো তার যুদ্ধ। দেখো নওজোয়ান ভারত সভা তৈরি করলো ভগৎ সিং। ঠিক আছে, লিখে রাখো দে, মানে এদের একটা অ্যাক্টিভিটিস লিখে রাখো না, দ্যাট লেখো, দ্যাট মানে এই নওজোয়ান ভারত সভা, দ্যাট শাউট SOUGHT, শাউট মানে চাওয়া বা চিৎকার করা বলে না, দে শাউট টু foment revolution, they shout to foment revolution against শহীদ মার্টার মানে শহীদ, মানে প্রথম মুসলিম যিনি মারা যান রেভলিউশনারি অ্যাক্টিভিটিসে। দ্যাট শাউট টু foment revolution against the British Raj by gathering together workers and present youth, মানে তার মেইন উদ্দেশ্য ছিল ব্রিটিশ রাজের এগেইনস্টে একটা রেভলিউশন তৈরি করা। কাদের নিয়ে,
ওয়ার্কার্স এবং প্রেজেন্ট ইউথদের নিয়ে। তো এই উদ্দেশ্যটা কোথাও না কোথাও এদের সঙ্গে মিলে যাচ্ছে। তখন কি হলো, তখন HRA বাহিনী নওজোয়ান ভারত সভার সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো HSRA বাহিনী, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। 1928-এ দেখো ভগৎ সিং রিনেম দ্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন টু হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা আর্মি, HSRA বলা হয়। যার মেম্বার কারা ছিল দেখো, আমার এখানে লেখাই রয়েছে এর মেম্বাররা কারা ছিল। এখন দেখো এই এইচএস কি ভগৎ সিং, সুখদেব, চন্দ্রশেখর আজাদ, সচিন্দ্র সান্যাল, মানে জুড়ে গেল না পুরো জিনিসটা। তাহলে সদস্য দেখো এরাই রয়েছে, সচিন্দ্রনাথ সান্যাল, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব থাপার, চন্দ্রশেখর আজাদ, এনরা রয়েছে। এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে তোমার অ্যাক্টিভিটিস অফ HSRA কি করেছে। বেসিক্যালি 1928-এ ভগৎ সিং, আজাদ, রাজগুরু এরা সান্ডার্সকে কি করেছে, হত্যা করেছে। একটু আগে দেখো লেখা রয়েছে লেফট সাইডে। আর এদিকে দেখো আর একটা কি করেছে, 1929-এ 8th এপ্রিল ভগৎ সিং অ্যান্ড বটুকেশ্বর দত্ত, দেখো লেফট অ্যান্ড রাইট দুটো ঘটনা বললাম, এটা বলছি ভগৎ সিং অ্যান্ড বটুকেশ্বর দত্ত তার পরের বছর কি করছে, পাবলিক সেফটি বিল এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট বিল এর এগেইনস্টে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করলো। আচ্ছা, পাবলিক সেফটি বিলে কি বলা হয়েছে, পাবলিক সেফটি বিলে বলা হয়েছে, একটু লিখে রাখো যে পাবলিক সেফটি বিল ব্যাপারটা কি। লেখো, there was a provision there was a provision there was a provision in law there was a provision in law which 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 empowered the police to throw anyone behind the bar বা bars without trial মানে there was a provision in law which empowered the police to throw anyone behind the bar মানে জেল, উইদাউট ট্রায়াল মানে কোনো প্রকারের তারা অপরাধ করেছে কিনা এই জাজমেন্ট ছাড়াই তাদেরকে পুলিশকে পাওয়ার দেওয়া হলো, যাকেই তোমার মনে হচ্ছে সন্দেহ ভাজন তাকেই তুমি জেলে লক আপ করে দাও। তাহলে এটা কি পাবলিক সেফটি বিলের ডেফিনেটলি একটা অবমাননা। আর ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট বিলে কি বলা হয়, অল দ্য স্ট্রাইক ডিক্লেয়ার্ড অ্যাজ ইললিগাল। তো লিখে রাখো all the strikes declared as illegal। তার মানে সমস্ত স্ট্রাইককে ইললিগাল ঘোষণা করা হয়েছে, মানে ইন্ডাস্ট্রিতে কোনো শ্রমিকই কোনো তোমার স্ট্রাইক করতে পারবে না। তাহলে এই দুটো ঘটনার জন্য তারা কি করলো, তারা কিন্তু বোমা নিক্ষেপ করলো এবং তাদের এগেইনস্টে কি হলো, তাদের এগেইনস্টেই তোমার তৈরি হবে লাহোর কনস্পিরেসি কেস। 1931-এ দ্য মেম্বার অফ HSRA ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড সেকেন্ড লাহোর কনস্পিরেসি কেস ওয়াজ স্টার্টেড। ঠিক আছে, এবং দেখো 1931-এ ভগৎ সিং, রাজগুরু, সুখদেব থাপার ওয়াজ হ্যাংড। বলতো 1931-এ গান্ধীজির সঙ্গে একটা বিখ্যাত চুক্তি হয়েছিল আরউইনের, পুনা প্যাক্ট 1932 গান্ধীর সঙ্গে হয়েছিল আম্বেদকরের। গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল 1931-এ। তো ভাবো গান্ধী আরউইন প্যাক্ট হয় 1931-এ, সেখানে গান্ধীজি আরউইনের সঙ্গে যে মানে যে 11 দফা প্রস্তাব তুলে ধরেছিলেন আরউইন সব মেনে নিয়েছিল। তো আরউইন একটাই কথা বলেছিল, আমরা এই তিনজনকে কিন্তু কোনোভাবে ছাড়বো না, গান্ধী সেটা রাজি হয়েছিলেন। ঠিক আছে, তো এটা মানে অ্যাটলিস্ট ইতিহাসের একটা খারাপ দিক যে গান্ধীজি এই তিনজনকে স্যাক্রিফাইস, এত বড় একজন ফ্রিডম ফাইটার, তাদের মানে ছাড়বো না এই শর্তে উনি কি করে রাজি হলেন। গান্ধী আরউইন প্যাক্টের এটা খুব বাজে দিক যে এই শর্তটা গান্ধীজি মেনে নিয়েছিলেন এবং তারপরেই এদের ফাঁসি দেওয়া হয়, ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেব থাপার এনাদের। দেখো আদার্স ইনফরমেশন যদি আমরা দেখি তাহলে 1931-এ দেখো এরপরেও বেঁচে রয়েছে কে, আমাদের আজাদ এখনো আজাদ রয়েছে। ঠিক আছে, আজাদের কি হলো, আজাদ দেখো একটা আলফ্রেড পার্ক একটা পুলিশ বাহিনীর সঙ্গে তার একটা যুদ্ধ হয় এবং সেখানে উনি মারা যান। ঠিক আছে, 1931-এ।
অ্যান্ড 1940-তে তোমার উধম সিং ডায়ারকে হত্যা করেন কোথায়? লন্ডনে। অ্যাকচুয়ালি এটা ভুল হয়ে গেছে, ইনফরমেশনটা এখানে লেখা উচিত হয়নি। উধম সিং তো আমরা দেখেছি আগেই, উধম সিং কিল ডায়ার ইন লন্ডন। দেখো পুরো জিনিসটা কিন্তু এত পড়ার দরকার হয় না যদি এই ছবিটা মনে রাখতে পারো। ছবিটা মনে রাখলে কিন্তু পুরো জিনিসটা ইজি হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের কি, তোমার নর্থ ইন্ডিয়া এবং পাঞ্জাব বিহারের রেভলিউশন। আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি আউটসাইড ইন্ডিয়াতে। শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও এই রেভলিউশনটা বেশ খানিকটা প্রভাব বিস্তার করেছিল। তো দেখো শুরু হচ্ছে কাকে দিয়ে? শ্যামজি কৃষ্ণ বর্মাকে দিয়ে। 1905-এ উনি একটা অর্গানাইজেশন তৈরি করেন লন্ডনে, ইন্ডিয়ান হোম রুল লীগ ইন লন্ডন। বহুবার পরীক্ষায় কোশ্চেন দেবে, এবং একটু লিখে রাখো তার ম্যাগাজিনের নামটা। তার ম্যাগাজিনের নামটা কি ছিল? ইন্ডিয়ান সোশ্যালিস্ট, ইন্ডিয়ান সোশিওলজিস্ট, সোশিওলজিস্ট, ইন্ডিয়ান সোশিওলজিস্ট হচ্ছে তার বই, নিউ ম্যাগাজিনটার নাম। যার মাধ্যমে উনি কি করেছিলেন? উনি দেশের বাইরেও ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করার চেষ্টা করেছিলেন। তার সব থেকে প্রিয় শিষ্যাই হচ্ছে মাদাম কামা, যাকে বলা হয় মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন। ফাদার কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফার্ক, আগের দিন পড়লাম না আমরা? তাহলে তাকে বলা হয় মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন। তার ফুল নাম হচ্ছে ভিকাজি রুস্তম কামা। ঠিক আছে? দেখো তার ক্যাপা। 1906-এ তিনি প্যারিস ইন্ডিয়া সোসাইটি তৈরি করেন প্যারিসে, একদম এনার আদর্শে অনুপ্রাণিত হয়ে। উনি হচ্ছেন ওনার গুরু ছিলেন। এবং তার যে ম্যাগাজিন সেটাও লিখে রাখো, এনার যে ম্যাগাজিন, ম্যাগাজিনের নাম কি? বন্দে মাতরম, VANDEMATARAM, বন্দে মাতরম, ফ্রম প্যারিস। তাহলে প্যারিস থেকে বন্দে মাতরমকে পাবলিশ করেন কে? ভিকাজি রুস্তম কামা। শুধু তাই নয়, ওনার সব থেকে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস হচ্ছে এইটা, শি আনফ্রুলড দ্য ট্রাই কালার ফ্ল্যাগ ইন স্টুয়ার্ট গার্ড ইন জার্মানি। ভাবো, ওইখানে মানে ইন্ডিয়ান পতাকা উত্তোলন করে দিয়েছেন উনি, স্বাধীন এইভাবে ঘোষণা করেন। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানে খুবই ইন্সপায়ারিং একটা ঘটনা। তাহলে তিনি বলবে যে জার্মানির স্টুয়ার্ট গার্ডে তিনি পতাকা উত্তোলন করেছিলেন কে? মাদাম কামা। শুধু তাই নয়, মদনলাল ধিংরাকে তো আমরা আগেই পড়েছি। মদনলাল ধিংরা 1909-এ কি করেছিলেন? কার্জন উইলিকে হত্যা করেছেন, যেটা ফার্স্ট পেজে আমরা পড়েছি। কার দ্বারা অনুপ্রাণিত হয়ে? দুই ব্রাদার্সের দ্বারা অনুপ্রাণিত হয়ে, সাভারকার ব্রাদার্সের দ্বারা অনুপ্রাণিত হয়ে মদনলাল ধিংরা কি করলেন? আলটিমেটলি এই কার্জন উইলিকে হত্যা করলেন। এই পুরো ব্যাপারটা তোমরা ওখানে পড়েছো, যাকে বলি আমরা ফার্স্ট মার্টার আউটসাইড ইন্ডিয়া। লেখা হয়েছিল ওখানে, লিখেছিলাম। তাহলে ফার্স্ট মার্টার আউটসাইড ইন্ডিয়া। আচ্ছা এবার দেশের বাইরে আরও একটা ইনসিডেন্ট, একটা পার্টি তৈরি হয়, খুব পপুলার পার্টি, যার নাম গদর পার্টি। গদর কথার অর্থ হচ্ছে রেভলিউশন। এই গদর কোনো পার্টি নয়, অ্যাকচুয়ালি গদর প্রথমে ছিল একটা নিউজ পেপার। সেই নিউজ পেপার যখনই নিউজ সংগ্রহ করা হবে, তো নিউজ সংগ্রহের সাথে সাথে মানুষ একত্রিত হবে, ও নিউজ দেবে, ও সে নিউজ দেবে, তখন আস্তে আস্তে করে গদর থেকে একটা গদর পার্টি তৈরি হয়। তাহলে লালা হরদয়াল স্টাবলিশ গদর পার্টি ইন সান ফ্রান্সিসকো। কতবার যে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে গদর পার্টি কোথায় তৈরি হয়। একবার পরীক্ষায় দিয়েছিল আমেরিকা। কোন আমেরিকা? নর্থ আমেরিকা। তো অপশানে ছিল নর্থ আমেরিকা না সাউথ আমেরিকা, তো সেই জন্য নর্থ আমেরিকাটাও আমি লিখিয়ে দিলাম, নর্থ আমেরিকায় এই পার্টিটা তৈরি হয়। আচ্ছা এর ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল বা ফাউন্ডার প্রেসিডেন্ট কে ছিলেন? সোয়ান সিং ভাকনা। কতবার যে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। ফাউন্ডার সেক্রেটারি কে? লালা হরদয়াল। তাহলে একজন ফাউন্ডার প্রেসিডেন্ট আর একজন ফাউন্ডার সেক্রেটারি। দেখো মিনিং অফ গদর কথার অর্থ কি? রেভলিউশন। এটা WBCS প্রিলিমসে প্রায় 10 থেকে 12 বার কোশ্চেনটা এসছে। ঠিক আছে? দেখো এর ব্যাকগ্রাউন্ডটা একটু তোমাদের বলে দিই। দেখো এই গদর পার্টি একটা মানে ছোট পার্টি থেকে তৈরি হয়েছিল। সেটা হচ্ছে, লেখো, হিন্দি হিন্দি অ্যাসোসিয়েশন, হিন্দি অ্যাসোসিয়েশন অফ প্যাসিফিক কোস্ট, প্যাসিফিক কোস্ট, হিন্দু হিন্দি অ্যাসোসিয়েশন অফ প্যাসিফিক কোস্ট। এটা তৈরি করেছিলেন দুজন, কে? এই লালা হরদয়াল এবং তোমার সোয়ান সিং ভাকনা। তাহলে এস এস ভাকনা অ্যান্ড তোমার লালা হরদয়াল এনরা এটা তৈরি করেন। এবং এরাই কি তৈরি করে? একটা নিউজ পেপার। দে স্টার্টেড
দে স্টার্টেড পাবলিশিং নিউজপেপার গদর, তারা এই গদর নিউজ পেপারটা পাবলিশ করা শুরু করে এবং সেখান থেকে এই পার্টিটার নাম চেঞ্জ হয়ে যায় গদর পার্টি, যেটা তোমাদের আমি বলছিলাম। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার গদর পার্টি। নেক্সট আমরা চলে যাচ্ছি কোমাগাতা মারু ইনসিডেন্ট অ্যান্ড তোসামার ইনসিডেন্ট। এই দুটো ইনসিডেন্টই হয়েছিল তোমার কাইন্ড অফ শিখ বলতে পারো, শিখদের সঙ্গে একটা বিদ্রোহ হয়। দেখো দুটোই কি জাহাজের নাম, কোমাগাতা মারু একটা জাহাজের নাম, তোসা মারু একটা জাহাজের নাম। তো পরীক্ষায় কোশ্চেন দেবে যে এই দুটো কি, এই দুটো হচ্ছে তোমার দুটো জাহাজ, কোমাগাতা মারু এবং তোমার তোসামার। দেখো বেসিক্যালি কোমাগাতা মারু এটা একটা জাপানিজ শিপ, দেখো জাহাজ। তাহলে কোমাগাতা মারু ইনসিডেন্ট ইনভলভড দ্য জাপানিজ শিপ কোমাগাতা মারু, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়। দেখো এই ইনসিডেন্টটা অনেকটা গদর রেভলিউশনের সঙ্গে যুক্ত রয়েছে, তাই বলছে দিস শিপ ওয়াজ রিলেটেড টু বা অ্যাসোসিয়েটেড টু গদর পার্টি মুভমেন্ট। বেসিক্যালি কি হচ্ছিল, কোমাগাতা মারু এই জাহাজে করে এই জাহাজটা ব্রিটিশ হংকং থেকে কানাডার দিকে যাত্রা শুরু করেছিল 1914-এ 376 জন প্যাসেঞ্জারকে নিয়ে। মানে আলটিমেটলি ভারত থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে ওরা হংকং থেকে কানাডায় যাচ্ছিল। কিন্তু দেখো এই ব্রিটিশ ইন্ডিয়ার পাঞ্জাব যেটা সেটাই বলা হয়েছে, কিন্তু কোথাও না কোথাও কানাডায় পৌঁছানোর পরে তাদের কানাডা উপকূলে ওদের ঢুকতে দেয়নি। তো ওরা কোথায় যাবে, ওরা সেই বাধ্য হয়ে কোথায় রিটার্ন করে, কলকাতাতে। বুঝতে পারছো, মানে পাঞ্জাব থেকে চলে গেল কানাডা, কিন্তু কোথা থেকে জার্নি শুরু করেছে, হংকং থেকে পাঞ্জাব 376 জনকে নিয়ে চলে গেছে কানাডায়। কানাডায় ওখানে উপকূলে নামতে দেয়নি, তাই ওরা ওখান থেকে বাধ্য হয়ে চলে এসছে কলকাতায় নামার পরে এখানকার যে পুলিশ এলোপাতাড়ি গুলি শুরু করেছে তাদের উপরে। জিনিসটা তো সেটাই বলা হয়েছে। দেখো এখানে যে লিডার ছিলেন তিনি হচ্ছেন গুরদিত সিং। বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে তোমার কোমাগাতা মারু ইনসিডেন্টটা লিড করেছিলেন কে, গুরদিত সিং। দেখো এখানে ইন্ডিয়ান পুলিশরা কি করেছে, এই পুরো শিখ বা এই যে প্যাসেঞ্জার এদের উপর একটা রায়ট অর্গানাইজ করে দিয়েছে, মানে গুলি নিক্ষেপ করা শুরু করেছে। দেখো ফায়ার্ড আপন দা, তারাও কি উল্টো ফায়ার করেছে এবং এতে কি হয়েছে, প্রায় 20 জন শিখ মারা যায়। তো এই ইনসিডেন্টটা কোমাগাতা মারু ইনসিডেন্ট নামে পরিচিত। এরপরে আবার একটা এরকম ঘটনা ঘটে, সেটাও তোসামার ঘটনা বা তোসামারু ঘটনা, যেটা ওই সেম একটা শিপকে নিয়ে তৈরি হয়। এখানে একটা গ্রুপ অফ শিখ কি করেছিল, এরা মানে কলকাতায় এসেছিল ফ্রম আমেরিকা থেকে তোসামারু জাহাজে করে 1914, মানে এটাও আমেরিকা থেকে কলকাতায় এসেছিল। সেখানে কি হয়, যখন এই জাহাজটা নামে আবার পুলিশ কি করে 173 জন শিখকে বন্দি করে নেয়, গ্রেফতার করে নেয়। এখানে গুলি নিক্ষেপ করেছে, সেই জন্য এবার আর গুলি নিক্ষেপ করেন, এবার গ্রেফতার করেছে। তাহলে এই ইনসিডেন্টটাও তোমার কি এই কাইন্ড অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত, তো সেই জন্য এখানে রাখা হয়েছে। অ্যান্ড লাস্ট যে টপিক সেটা হচ্ছে রেশমি রুমাল কনস্পিরেসি। আচ্ছা রেশমি রুমাল কনস্পিরেসিকে বলা হয় সিল্ক লেটার কনস্পিরেসি অলসো। মানে একটা সিল্কের একটা যে তোমার রুমাল, সেই রুমালে কি হয়েছিল জানো, বোমা তৈরির ফর্মুলা পাঠানো হয়েছিল, যে কি করে বোমা তৈরি করতে হয়। সেই বোমা তৈরির ফর্মুলাটা কোথাও না কোথাও এই ব্রিটিশদের কাছে ধরা পড়ে যায়। তো তখন ওবেইদুল্লাহ সিন্ধি এই মূল লিডার ছিলেন। পরীক্ষায় মেইনলি কোশ্চেন দেয় কে এর মেইন লিডার, ওবেইদুল্লাহ সিন্ধি। তো এই ওবেইদুল্লাহ সিন্ধিকে কি করা হয়, গ্রেফতার করা হয়। আচ্ছা একটু লিখে রাখো তো এই জিনিসটাকে আরো ভালো করে লেখো, সিল্ক লেটার মুভমেন্ট বা কনস্পিরেসি যাই বলো না কেন, সিল্ক লেটার মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড বাই দেওবান্দি লিডার্স। ঠিক আছে, কত সাল থেকে কত সাল, 1913 থেকে শুরু করে 1920, এই টাইম ফ্রেমের মধ্যেই ঘটনাটা হয়। লেখো এর উদ্দেশ্য কি ছিল, aimed at freeing ইন্ডিয়া, মানে ইন্ডিয়াকে ফ্রি করার জন্য
এই সিল্ক লিডার মুভমেন্ট তোমার দেওবন্দি লিডাররা শুরু করেন। ঠিক আছে, ফ্রি মানে ইন্ডিয়াকে ফ্রি করার জন্য। কোথা থেকে? ব্রিটিশ রুল থেকে। বাই ফর্মিং an alliance with Turkey, Germany and Afghanistan। তার মানে টার্কি, জার্মানি অ্যান্ড আফগানিস্তান এদের সঙ্গে যুক্ত হয়ে এই দেওবন্দি লিডাররা কি করছে? দেওবন্দি লিডাররা এই ব্রিটিশদের এগেইনস্টে বা ব্রিটিশদের তরফ থেকে ইন্ডিয়াকে আলাদা করার একটা প্রচেষ্টা করছিল। লেখো, এখানে লিখে রাখো পুরো পয়েন্ট, এত সুন্দর করে এখানে লেখা নেই তাই এখানে লিখে দিচ্ছি। লেখো যে the plot was uncovered by Punjab CID with the capture of letter from Obaidullah Sindhi, OBAIDULLAH, Obaidullah Sindhi। তাহলে the plot was uncovered by Punjab CID with the capture of letter from Obaidullah Sindhi in Afghanistan to Mahmud 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 Hassan Deobandi in India। সরি ইন্ডিয়া না, ইন ইরান লেখো, in Iran। আচ্ছা, this letter was written in a silk cloth। The letters were written in silk cloth। মানে বুঝতে পারছো জিনিসটা? বেসিক্যালি এবার আমি পড়ছি পুরো জিনিসটা। বেসিক্যালি এই যে ইন্ডিয়ার যে জায়গাটা এখন কাশ্মীরের ওই জায়গাটা মানে পাঞ্জাব নিয়ে ওই জায়গার কিছু মানুষ ছিল যারা নিজেদের মুজাহিদ বলতো। মুজাহিদ মানে যারা মুক্তিকামী মানুষ, মানে তারা মনে করে যে আমরা মুক্ত, আমাদের কোনো ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের কিছু করতে পারবে না। তার লিডার কে ছিলেন? সৈয়দ আহমেদ, একজন ওহাবি লিডার। ঠিক আছে, এই ওহাবি লিডার, দেওবন্দি লিডার, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়ে গেছে। যেমন দেওবন্দি লিডটা জেনারেলি ইরানে হয়েছে, ইরান আফগানিস্তান মুসলিম এলাকাতে। তো ইন্ডিয়ায় সেটা ওহাবি লিডার একই, তারা একজন ওহাবি লিডার। তো বেসিক্যালি উনি একটা জায়গা কি করেছে, একটা জায়গাকে ব্রিটিশ থেকে মুক্ত একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। এবং কি হলো, এই ওহাবি লিডার ওবেদুল্লাহ সিন্ধি, দেখো এখানে লেখা হয়েছে যে একটা লেটার লিখেছিল টার্কি, জার্মানি, আফগানিস্তানের সঙ্গে। আমি এবার পুরো ঘটনাটা দেখো বলে দিচ্ছি কি হয়েছিল। এদের তিনটে ব্রাঞ্চ রয়েছে, একটা ইরানে মেন ব্রাঞ্চ, আফগানিস্তানে রয়েছে, আফগানিস্তানে গেছে কি বোমা তৈরির ফর্মুলা শিখতে। তাহলে ওবেদুল্লাহ সিন্ধি রয়েছে আফগানিস্তানে, উনি বোমা তৈরির ফর্মুলা শিখে সিল্ক লেটারে পাঠিয়েছে কোথায়? ইরানে। সেই ইরান থেকে পাঠানো হয় এই সৈয়দ আহমেদের কাছে। সেই সৈয়দ আহমেদের কাছে পাঠাতে গিয়ে আলটিমেটলি পাঞ্জাব সিআইডিটাকে ধরে নেয়। এই জন্যই এটার নাম হয়েছে সিল্ক লেটার কনস্পিরেসি। দেখো চেষ্টা করেছে মানুষ কিভাবে দেশকে স্বাধীন করার। তো বলছে যদি ইউটিউব থাকতো কোনো ঝামেলাই হতো না। যাই হোক, তো গুগল থাকলেও কোনো ঝামেলা হতো না। ঠিক আছে, তো এটাই ব্যাপার। তো এই জন্য এই সিস্টেমটার নাম দেওয়া হয়েছে রেশমি রুমাল কনস্পিরেসি, বা রেশম পোকা তৈরি করে না তাকে তো সিল্ক বলা হয়, তাই এরকে ইংলিশে বলা হয় সিল্ক লেটার কনস্পিরেসি। তো এটা হচ্ছে আমাদের পুরো সাউথ মানে আউটসাইড ইন্ডিয়ার যে তোমার মুভমেন্ট হয়েছিল সেটা আমরা এখানে বলছি। ঠিক আছে, আচ্ছা একটা পয়েন্ট লিখে রাখো, মেন্সে এসেছিল, এই পয়েন্টটা লিখে রাখো। তো এই পয়েন্টটা লিখে রাখো, সেটা হচ্ছে রাজা মহেন্দ্র প্রতাপ। লেখো রাজা মহেন্দ্র প্রতাপ।
রাজা মহেন্দ্র প্রতাপ, রাজা মহেন্দ্র প্রতাপ was the Raja Mahendra Pratap was the only Indian prince who actively participate who actively participated in the revolutionary movement within and outside India. উইদিন অ্যান্ড আউটসাইড ইন্ডিয়া। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে এতগুলো রাজার মধ্যে কোন রাজা, দেবে মানে দিয়েছে অলরেডি মেন্সে, যে কে যিনি ইন্ডিয়ার মধ্যে এবং ইন্ডিয়ার বাইরে এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন। তিনি হচ্ছেন রাজা মহেন্দ্র প্রতাপ। ঠিক আছে, এই হচ্ছে তোমার টোটাল রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, যেটা আমরা দুটো ক্লাসে কমপ্লিট করলাম।